তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা, তবে বিষয়টি এমন না। হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত, সেই একই পুলিশ আজকে দেখেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই, কিন্তু হয়েছে। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, উনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করে দেন। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত, সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে। দেখেন দেখেন দেখেছেন, কারো শরীর স্পর্শ করতেছে না, খালি সাউন্ড করতেছে। জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই, কিন্তু হয়েছে। পুলিশের দুইজন নেতৃত্বে, খোদাবক্স ভাই আর বাহার ভাই, দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, উনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করায় দেন। এই পুলিশ সদস্যকে জিটি পাবেন, বুকে জড়ায় ধরবেন, না খিলায় ছাড়বেন না, এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায়। এই যে খেলা হবে, এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম। এখন ওখানে নতুন বাদ দরকার। দেখেন আমেরিকা তারা মোদির নামে স্লোগান দেয়, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি। হ্যাঁ দেখেছেন, শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফসকা ফট করে কয়ে দিছে, তা না, তারা ব্যানারও লিখে আনিছে। তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া। দেখেছেন, দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না, ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। দাদা বুঝতে পারছি আপনার আপনি বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে,
এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন, যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি, আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না, তা আসলো না কে? কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না, ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল, এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে, শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 লাথি দিয়ে ডান্ডা বেরিয়ে পরে পেটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি। পুরে বাবা গোয়াত নাই চাম রাধাকৃষ্ণের নাম। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিই। এই জন্যই আমেরিকার মোদির নামে স্লোগান দিছে। আবার দেখান রিটা সাহেব, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর শেখ হাসিনা, উই আর ফর শেখ হাসিনা, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি। আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই। হার্পিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, ব্লক রেড দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো। এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তাও ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই। আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে। ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে স্যার একটা সুশীল জাউরামো। একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই। গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন, লিখে রাখেন। আপনি মরিছেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে, মরিছেন। আমলি কি সেটা আপনারা দেখা, এটা ছোট ক্লিপ দেয়া। দেখছেন, আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা, আর ওই কুত্তাটারে যে বাঁচাইতে আসিছিল হইতেছে বাঙ্গু সুশীল। মারা খাবি ওই আওয়ামী লীগের হাতেই মারা খাবি। একজন ফ্যাসিস্ট নেতা কি গণতন্ত্রে বিশ্বাস করে? বাক স্বাধীনতায় আস্থা রাখে না? রাখে না। আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না, ওটা ফ্যাসিজমের জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 14 আগস্ট 1449 সালে, হিটলারের পতনের 4 বছর পরে। তো যুদ্ধের পর তারা কি করলো? বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না। নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয়। তারপরে হয় ইলেকশন। এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার? সে কি গণতন্ত্র বিশ্বাস করে? সে কি জয় বাংলা বলা বন্ধ করবে? সে কি জঙ্গি, পাকিস্তানের বীজ, মব, তৌহিদ, জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে? ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাউরামো। মনে রাখবেন, ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে। এটাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই। ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন। আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম। এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন। এই যে সব্যসাচীর টল দিল, সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান, মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না। তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাবদিহি দাবি যখন করলো, সেই বাচ্চাদের চর মানলো, জয় বাংলা স্লোগান দিল, সামনে এই সাহস করতে আসছে। কারণ সে জানে
বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে। সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে, সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায়। গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিচি কান্দে উঠে যায়। আবার বলতেছি, গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না। তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না, সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন, ইলেকশন করে সরাই দিতে পারতেন, এত রক্ত তো দেওয়া লাগতো না। ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে, তাই হইতেছে মাইরের ভাষা। ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে। সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে, দরকার হলে আবারও বলবো। এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না, হ্যাঁ শুনান এটা। আমি কথা পাচ্ছি, যদিও আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি ওদের নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন। দূরের থেকে অনেক কিছু বলা যায়, দেশে আসছেন না কেন কথা কামাল? আসবো আসবো, এত উতলা হইলে চলবে? আমার আগে দেশ ছাড়িয়েছেন তারেক রহমান, উনি না ফিরলে আমি কেমনে ফিরি? আগে বেদ্যবি হয়ে যাবে না? আমারে যদি এতই দরকার হয় উনারা ফেরাও, তারপরে আমি যাই। আমি তো তোমার মতো বেদ্যব না, মুরব্বীদের সম্মান করি। উনি আসুক, তারপরে আমি যাবো শ্বশুর করিয়া। 32 নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গিপাড়া যাইতেছে। তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গিপাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গিপাড়ায়, চ্যালেঞ্জ দিস না বাপ। আমরা করলে ডাবল জারমে জানি, উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাং প্যাড। কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোমা মেরা টুঙ্গিপাড়া 32 নম্বর করিয়া দিমু, তাহলে ওই দল করলে জিতবি। গণরায় নিয়ে কাম করবি। যদি সত্যি আওয়ামী লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ কইরা অনুশোচনা কইরা সমাজে মিশ। গেরিলা যুদ্ধ এক করে হামদাই দিব টুঙ্গিপাড়া সহ। দেখে থাকে মোদির দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়া। মোদির কি অবস্থা জানিস? আমেরিকার তো গেছিল, কি হয়েছে সেটি আসেন দেখি। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা। বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকাত গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্ককে যারা চিনেন না, আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আমি। ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক, ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না, এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে। এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ, প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। স্পেসএক্স এবং মহাকাশে সে রাজত্ব করে। মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে। স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। ওর স্টারলিংক বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে, ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল। স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত। যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা। স্টারলিংক এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না। বাংলাদেশে জুলাই যদি স্টারলিংক থাকলে নিয়ে, তাহলে আমরা আরো 7 দিন আগে হাসিনাক জয় বাংলা করে দিতে পারতাম। ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল। এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ, এনার্জি, এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে। সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী। বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল, তেল, কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে। চীন, আমেরিকা, ইউরোপ, ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ, ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে। টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে, তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে। এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি। আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইলন মাস্ক একটা বড় খেলোয়াড়। XAI নামে একটা নতুন AI কোম্পানি করেছে, যা ওই যে ওপেন AI, চ্যাট জিপিটি শোনেন না, আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে। তার নিউরালিক বলে একটা প্রকল্প আছে, মানুষের মাথার সাথে, ব্রেনের সাথে, মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ। মানে আপনি চিন্তা করবেন না, লেখা হয়ে যাবে কম্পিউটারে। হ্যাঁ, এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে।
এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে। টুইটার ছিল না, আছে না, আগে নাম ছিল টুইটার, এখন এক্স হয়েছে। এটার মালিক কিন্তু ইলন মাস্ক। গণতন্ত্র, তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র। আপনারা তো দেখেছেন, আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসিনার আধা জয় বাংলা করে দিছি। তো এই টুইটার কিনা রাজনৈতিক বিতর্কের কন্দেমন্ত্রীতে চলে আসছে। বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে, যেটা এখন তার নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ব্রিটেনের নির্বাচন, ভারতের নির্বাচন, এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে। এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে। অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্রনায়করা করে থাকে। ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করেছিল, আগেই তো বলছি। মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সের বিনিয়োগের কারণে সৌদি আরব, কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর। বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায়। আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে। প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি। মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে। আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে, যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের স্টারলিং আসছে। এইটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে। প্রফেসর ইউনূসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে। স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে। প্রফেসর ইউনূসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায়। এবং এই ধারণা ইলন মাস্ক খুব খাইছে, খুব আগ্রহ সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে। এবং ইলন মাস্ক যারা এখানে মিটিংয়ে ছিল, আমি তাদের কাছে শুনছি, এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনূসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন। এবং আমরা পরবর্তীতে দেখব মোদির সাথে কেমনে কথা বলছে। এটা ছাড়াও ইলন মাস্ক তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস্ক যদি আসে। এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে। এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। তারা ওয়াশিংটনে বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে, আলোচনার কাঠামো তৈরি করছে, যাতে এটা মোদির ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয়। এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত, যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে। এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি? মানে আমেরিকা সফরে ইলন মাস্ক এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয়। আসেন, কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দিই। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না। আলোচনায় নানা কিছু আসছে, কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ অনিশ্চিত, যাচ্ছে না। আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিংয়ের ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, এইটা সে বড় করিয়া দেখান, এই যে এইরকম করে বসছে না, দেখেছেন? এই যে ভঙ্গি, এটা পাওয়ার আর কন্ট্রোল। তার মানে ওই মিটিংয়ের মাস্টার ইলন মাস্ক। সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে। আপনিও যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে হয়ে গেছে। আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি, এই যে স্যার এরদোগান দেখেছেন, অ্যাঙ্গেলা মার্কেল, এমনকি হিটলার দেখেছেন, এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা। ট্রাম্প, তাহলে বুঝেছেন ওই মিটিংয়ের মাস্টারকে। এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ইঙ্কা করে হাত রাখিছে, আমি কলে দেখবার পারিচ্ছি। যাই হোক, টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে। আমরা টেসলার ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো। মোদির জন্যে ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না, বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক ও চরম হতাশা। মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো। হ্যাঁ, কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে। এটা মোদির জন্য বড় ধাক্কা। মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে, কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে, চীন প্রসঙ্গে নীরবতা। মোদি আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে, যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে, কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদির জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল। মানে মোদি যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে, এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস।
রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে। মোদির সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি, আগে দেওয়া হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না, পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে, যার প্রতীকী অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয়। একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে, যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে। বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয়। প্রফেসর ইউনূসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন। তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে। অন্যদিকে মোদির ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না, কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে, ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা। আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনূসকে। হাসিনা আর তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে, সকল সংস্কার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনূসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না। আমরা এইদিকে 32-এর ডিসি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনূস আমেরিকার দেশে বুলডোজার চালায় মোদির উপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি, আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়ে বাধাকে মোকাবেলা কইরা। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে, আর আগায় নিতে হবে সামনে। ইনকিলাব জিন্দাবাদ। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা। তবে বিষয়টি এমন না। এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাব 11 এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে। মানে আমার স্ত্রীকে একরকম আলেপ হত্যা করছে, শুধু ধর্ষণের কারণে হত্যা করছে। র্যাব 11 এর সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি। তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেক এই কর্মকর্তা। পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপ উদ্দিন। নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে, জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন আলেপ উদ্দিন। লোহা কোথায়, কিতাব কোথায়, হ্যাঁ, তারপরে বিভিন্ন নাম বলতেছে যে তারা কোথায়, আমি তাদেরকে চিনি না, এইসব টার্মের সাথে আমি পরিচিত হই। 2015 সালের 30 মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে। জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর। এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা, তার বাবা মা ও ভাইয়ের 3টি স্মার্টফোন, কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা। এরকম সিচুয়েশন কখনো পড়ি নাই, কোথায় যাবো কি করবো কোনো দিশেহারা অবস্থা। তো একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা আমি তো কিছু করি না, আমি কেন পালাম। আমি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে। আমার বাবার বাসায় কম্পিউটার নিল, বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার ব্যক্তিগত খুব সম্ভবত 65,000 টাকার মতো নিল। আমার ছোট ভাই তখন বাসায় ছিল না, ছোট ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় 25,000 টাকার মতো নিল। আমার স্ত্রীর ব্যাগে, ভ্যানিটি ব্যাগে, যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম তো তার ব্যাগে এরকম প্রায় 25-30,000 টাকার মতো ছিল, সেটা নিল। আমার কাছে 2টা স্মার্টফোন, আমার আব্বার একটা স্মার্টফোন, আমার ওয়াইফের একটা স্মার্টফোন, এগুলো নিল, যেগুলোর কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় নাই। বেলা 11টায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোনো বস্তু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা। অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক। সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা। আমাকে ধরছিল 11টা থেকে 12টার মধ্যে, আর আমাকে নিয়ে আবার গেল বিকাল 4টার দিকে, 3:30-4টার দিকে। দিয়ে ওই বাসার গ্যারেজের এক কোণা থেকে তারা একটা কার্টুন বের, কার্টুনের মধ্যে নাকি কি আছে যে এক্সপ্লোসিভ বানানোর পাউডার টাউডার। দারোয়ান ছিল না, ইনস্ট্যান্ট ওখানে দারোয়ান ছিল না, দারোয়ানকে খুঁজে নিয়ে আসলো, দেখালো যে সাক্ষী হিসেবে যে এটা পাওয়া গেছে। দারোয়ান বললো যে এটা তো আমাদের এখানে ছিল না, বা আমি দেখি নাই। আমি বলছি না, এই যে রাখছে, আমি তো রাখতে দেখি নাই।
এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে 8 দিন গুম রাখা হয়। গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে 3 দফায় 28 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। নিরপরাধ ছেলের জন্য বাবা, স্বামীর জন্য স্ত্রী ও ভাইয়ের জন্য ভাই ছুটতে থাকেন এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে, তবে তাদের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের। রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় 7 লাখ টাকা ঘুষ নেয় ওইসব অফিসাররা। এবং সে আমার আব্বার নাম পর্যন্ত মামলার এধারে ঢুকাই দেয়, যদিও গ্রেপ্তার করে না, মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য। কারো কাছে 50,000, কারো কাছে 1 লাখ, কারো কাছে 3 লাখ, 5 লাখ, এরকম মানে প্রচুর টাকা তারা রিমান্ডকালীন সময়ই হাতায় নিছে, যে টাকাটা দিলে আমাকে মামলা তো অলরেডি দিয়ে দিছে, মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না। 2 বছরের বেশি সময় জেল খেটে 2017 সালের এপ্রিলে মুক্তি পান তিনি। তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। মুক্ত হলেও মুক্তি মেলেনি তার। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে। এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। 3 দিনের মাথায় আমি জানতে পারি যে ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে যায়। 3 দিন আটকে রাখছিল তারা। আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব 11-র সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ও এএসপি মশিউর রহমান। তার স্ত্রীকে ওই দিন শারীরিকভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোঁটাও দেখায়নি আলেপ। অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীন এই কর্মকর্তা। শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি। পরে একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণই একরকম, এটাকে কি বলবো আর, যে আমি নিজেই র্যাব 11-তে যাই। স্বেচ্ছায় র্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে। এ যাত্রায় 3 মাস জেল খেটে মুক্তি পান তিনি। তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা, আর এ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আলেপ উদ্দিন। তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলেপ। জেলখানায় জয়েন করলো, জেলখানায় থেকে 3 মাস পরে বের হলাম। তো এই 3 মাসেও 2 বারের মতো আমার স্ত্রী দেখা করছিল, জেলখানায় সাক্ষাতের যে ব্যবস্থা আছে। তো আগে যে আমি 23 মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি, যে এখানে 3 মাস থাকলাম। সাক্ষাৎগুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ, যে মানে খুব কাছ থেকে আমি কথা বলতে পারতেছি, মানে কোনো ভিড় নাই, আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থাগুলো মানে আলেপ করে দিচ্ছিল। এটা তখনই আমার স্ত্রীর মুখে আমি শুনছি যে আলেপ এগুলো ব্যবস্থা করি। শেষবার কারামুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন। স্বামীকে নিয়ে র্যাব 11-র হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ। দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপ উদ্দিন। এ সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র্যাবের সাবেকেই কমান্ডার। এটি তার স্ত্রীকে 3য়বার ধর্ষণের ঘটনা। এখন প্রশ্ন জাগতে পারে, প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন 3য়বারের কথা বলছি? কারণ এর আগে ভুক্তভোগী জানতই না তার জেল জীবনে স্ত্রীর সঙ্গে কি কি ঘটেছে। এদিনের পর সব ঘটনা জানতে পারেন তিনি। তো ওই নীতিবাক্য শুনে আমাকে সে গেস্ট রুমে বসতে বললো। গেস্ট রুমে চলে গেলাম, আমার স্ত্রীকে সে রেখে দিল, আপনার স্ত্রীর সাথে কিছু কথা আছে। তো আমি 15-20 মিনিট পরে আমার ওয়াইফ আসলো, কান্না চোখ কালো। তো তখন তো আমি কিছুই জানি না আসলে। স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে আলেপ। তার জেলে থাকা অবস্থায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী। তদন্তের কথা বলে ভুক্তভোগীর স্ত্রীকে ঢাকায় আসতে বলেন আলেপ উদ্দিন। ঢাকায় নিজ বাড়িতে আসলে স্বামীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করে আলেপ। এরপর স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জে র্যাবের অফিসার্স কোয়ার্টারে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে জানান ভুক্তভোগী। ওই বাসায় ডাকছে, মানে আপনাদের বাসায় আসে, কারণ ইনভেস্টিগেশনের জন্য কোন বাসায় আসামি কোন বাসায় থাকতো সে তোমাকে যেতে হবে, দেখতে হবে। আর অনেক কথা আছে, মানে যেহেতু ওটা আমার বর্তমান ঠিকানা, আমার মামলায় ওটা বর্তমান ঠিকানা। তো আমার স্ত্রী তো যথারীতি যায়। হ্যাঁ, তো গিয়ে তখন প্রথমবার শ্লীলতাহানি করার চেষ্টা করে। শ্লীলতাহানি বলতে ধর্ষণেরই চেষ্টা করে সে। তো ওই অফিসার্স কোয়ার্টার 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর 3য় তলায় 7 আর 8 নম্বর রুম নিয়ে আলেপ থাকতো। শাখা রোডেই একটা চেকপোস্ট আছে। আমার স্ত্রীর কাছে শোনা চেকপোস্ট আছে, চেকপোস্টের গার্ডদের চোখ এড়ানোর জন্য আর সিসি ক্যামেরা এড়ানোর জন্য আমার স্ত্রীকে হেড ডাউন করানো হয়। হেড ডাউন করায় এই পুরোটা বিল্ডিং এর সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং আলেপ আগে গাড়ি থেকে বের হয়ে 3তলায় ওঠে এবং যাওয়ার সময় ইনস্ট্রাকশন দিয়ে যায় আমার স্ত্রীকে যে আমি বের হওয়া 5 মিনিট পরে তুমি বের হওয়া, বের হয়ে
3 তলা 1 নম্বর রুমে আসবো। কথা মতো আমার স্ত্রী যায়, ওই বিল্ডিং নম্বরের মতো তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ যেদিন তার স্ত্রীকে ধর্ষণ করা হয় সেই ঘটনা শুনে আপনি নিজেও প্রশ্ন করবেন আলেপ উদ্দিনের জন্ম ও ধর্ম নিয়ে। 2018 সালের রমজান মাসে পবিত্র শবে কদরের দিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। ইত্তেকাফে বসার জন্য ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে তার স্ত্রীকে ফোন দিয়ে হুমকি দেয় আলেপ, তার সঙ্গে শারীরিক সম্পর্কে না জড়ালে ঈদের আগেই তার স্বামীকে জঙ্গি সাজিয়ে আবারও গ্রেফতার করা হবে। ভুক্তভোগী জানান এদিন তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে চতুর্থবারের মতো ধর্ষণ করে আলেপ উদ্দিন। এ ঘটনার পর তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কিছুদিন পর মারা যান। সর্বশেষবার রমজান মাস, এমনকি কদরের দিন, সবে কদরের দিন ছিল ওই দিন। আমি ইতেকাফে ছিলাম, ওই বাড়ি প্রথম ইতেকাফে বসছিলাম মসজিদে। পরে বের হয়ে এগুলো তো পরে আমি জানছি আসলে যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছে, সে ডাকছে, বের হওয়ার পর থেকেই ডাকছে, বহুবার ডাকছে। আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম তখন তো ভাই সুযোগ পাই নাই। আমি যখন ইতেকাফে গেলাম তখনও বারংবার ডাকছে যে এখন তো নাই। তো আমার স্ত্রী অ্যাভয়েড করতে 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 একসময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ, ঈদ মানে তো খুশি, খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না, ঈদের আগেই হয়তো আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে দেবে, হয়তো ইতেকাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে। স্ত্রীর কাছ থেকে সবকিছু শোনার পর আলেপের সঙ্গে যোগাযোগ করেন তিনি। আলেপ তাকে জানায় নারী আসামিদের এবং মাঝে মাঝে আসামিদের পরিবারের নারী সদস্যদের নাকি এভাবে ভোগ করা র্যাবে অঘোষিতভাবে স্বীকৃত। এসব ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও সামাজিক মর্যাদার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। তখন আলেপকে আমি মেসেজ দিই, একরকম থ্রেট করেই মেসেজ দিই যে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কথা বলারই চেষ্টা করি, ফোন দিই, ফোন ধরে না, ফোন ধরে না, ফোন না ধরার পরে আমি তাকে মেসেজ দিই। তো মেসেজটা পেয়ে সে আমাকে মেসেজ রিপ্লাই না দিয়ে আমার স্ত্রীকে মেসেজ রিপ্লাই দেয় যে কিছু করে লাভ হবে না, কারণ এটা অঘোষিতভাবে আনঅফিসিয়ালি এটা ইয়াতে অ্যালাউড, এটা র্যাবে এই প্র্যাকটিসটা এটা পারমিটেড। এদিকে হাসিনার শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে দেশের মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। আর এসব বাহিনী পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তারা। এসব কর্মকর্তার নির্দেশে জঙ্গি সন্দেহে নিরপরাধ মানুষদের ধরে নিয়ে এসে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো তাদের উপর। নির্যাতন করা হতো তাদের পরিবারের সদস্যদেরও, এমনকি অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হতো। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উপমহাদেশীয় সমন্বয়কারী সহ 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে 5 জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি কেশো নেতা ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়েছে। গেরুয়া অঞ্চল থেকে 7 জন সন্দেহভাজন গ্রেফতার করে। আর এসব জঙ্গি নাটক সাজানো, গুম, খুন ও ধর্ষণে পারদর্শী ছিলেন আলেপ উদ্দিন। আলেপ একসময় দায়িত্ব পালন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে। সর্বশেষ ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে। তবে জুলাই আন্দোলনের সময় ঢাকায় পুলিশের বিশেষ শাখায় নিয়ে আসা হয় আলেপ উদ্দিনকে। এ সময় যাত্রাবাড়ি এলাকায় আলেপের নির্দেশেই আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ করা হয়। তীব্র আন্দোলনে মৃত্যুপুরীতে রূপ নেয় যাত্রাবাড়ি এলাকা। সেখানে পুলিশের গুলিতে মারা যান জোবায়ের ওমর খান। জোবায়েরের ভাইয়ের করা হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেফতার করা হয় আলেপ উদ্দিনকে। জঙ্গি নাটক সাজানোয় পারদর্শী ও আওয়ামী লীগের মদতপুষ্ট আলেপকে একাধিকবার পুরস্কৃত করেছে হাসিনা সরকার। আলেপের মতো একজন অসৎ পুলিশ অফিসারকে 2022 সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম পুরস্কার দেওয়ার জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা ছিল নজিরবিহীন ঘটনা। তো আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।